আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি রেজাউল করিম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের আজ পাঠ পরিচিতি হিসেবে যা থাকবে তা হলো 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উপর আমি আজকে ক্লাস নিব। অর্থাৎ তোমাদের যে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে পদার্থবিজ্ঞানের, সেই অ্যাসাইনমেন্টের উপর এই ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটা হলো তাপগতিবিদ্যা, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, সেই তাপগতিবিদ্যার উপর তোমাদের এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের যে কভার পেজ আছে সেই কভার পেজে তোমাদের যে শিরোনামে যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে থার্মোডাইনামিক্স অথবা তাপগতিবিদ্যা লিখবে। তো প্রথমেই আমি একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, তো অ্যাসাইনমেন্ট নম্বর হলো 2। এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অ্যাসাইনমেন্টের শিরোনাম দেখো এখানে দেওয়া আছে তাপগতিবিদ্যা। এখানে তাপগতিবিদ্যার উপর একটা প্রশ্ন দেওয়া আছে এখানে অ্যাসাইনমেন্ট আকারে। তো এই পুরো অ্যাসাইনমেন্টটা মূলত কিন্তু আমাদের 16 মার্কসের, এটা খেয়াল রাখো। তো এখানে দেখো যে আমাদের যে প্রথম নাম্বার কোশ্চেনটা আছে সেটা হলো এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখতে বলছে। 3টি প্রক্রিয়া যেমন পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই প্রক্রিয়াগুলোতে যে তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা তোমার উত্তরের পক্ষে যুক্তিসহ, গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো, সেটা বলছে। অর্থাৎ নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের মোটামুটি 2টা পার্ট। সেটা হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখতে বলছে এন্ট্রপির মাধ্যমে, আর পরিবহন, পরিচালন ও বিকিরণ প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এবং এই নম্বরের মার্কস কিন্তু আমাদের 3 মার্কস, কাজে এটা কিন্তু বিস্তারিত লিখতে হবে ব্যাখ্যা সহ। তারপর নাম্বার যেটা দেওয়া আছে দেখো, যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়া প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপি পরিবর্তন কত সেটা নির্ণয় করো। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন আমরা সমস্ত প্রক্রিয়া 4 গুণ করব, এতে এন্ট্রপি পরিবর্তন কত সেটা নির্ণয় করতে বলছে। তো এটা কিন্তু আমাদের 2 মার্কস, নাম্বার কিন্তু আমাদের 2 মার্কস। অর্থাৎ এটা আমাদের গাণিতিক ব্যাখ্যাটা, গাণিতিক মানে এটা পুরোটাই একটা ম্যাথ আর কি। তো গাণিতিক ভাবে আমরা এই ম্যাথটা করে দেখাবো যে এন্ট্রপি বৃদ্ধি পায় না হ্রাস পায়। তো 3 নম্বরে নাম্বার কোশ্চেন যেটা, সেটা আসো যে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃতকাজের মান নির্ণয় করো। এটা আমাদের নাম্বার, এবং এই নাম্বারটা কিন্তু আমাদের 3 মার্কসের, অর্থাৎ ব্যাখ্যা, উপস্থাপন ও কাজের মান নির্ণয় করতে হবে কিন্তু এটা। আর নাম্বার আছে যে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপি পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপি পরিবর্তন তুলনা করো। অর্থাৎ এখানে আমরা সমচাপ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের আয়তনকে আমরা 4 গুণ প্রসারিত করব, প্রসারিত করে এন্ট্রপি মান বের করব। বের করে এখানে যে আমাদের নাম্বারে যেটা সমস্ত প্রক্রিয়া ছিল, এই সমস্ত প্রক্রিয়ায় যে আমাদের এন্ট্রপির মান, সেই মানের সাথে আমরা সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির মানের আমরা তুলনা করব। এটাও কিন্তু আমাদের 3 মার্কসের জন্য। কাজে এখানে প্রয়োজনীয় তথ্য, তারপরে গাণিতিক বিশ্লেষণ সবকিছু নির্ভুলভাবে কিন্তু নির্ণয় করতে হবে, তুলনা করতে হবে। বেশ কয়েকটা কিন্তু ধাপ আছে এখানে। আর তারপরে কোশ্চেনে দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন যে কার্নোচক্রে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো এবং এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। অর্থাৎ একটা কার্ণচক্র আঁকতে হবে। এই কার্ণচক্রে প্রায় 4টা ধাপ থাকে। তো এই ধাপগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে, এবং এই কার্ণচক্রটা কিন্তু নর্মালি তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা কিন্তু চাপ বনাম আয়তনের, কিন্তু এখানে আঁকতে হবে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্র আঁকতে হবে কার্ণচক্রটাকে, এবং একে এটা বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করতে হবে। তারপর 4 নম্বর যে কোশ্চেন আছে, এখানে 2টা চিত্র দেওয়া আছে। এই চিত্র 2টা মানে ফিগার 1 এর ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন এবং ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভরশীল করে কিনা এটা আমাদের যাচাই করতে বলছে, এবং উত্তরের পক্ষে যুক্তি
চিত্রের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ এখানে দুটো চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটা আমাদের এন্ট্রপি পরিবর্তন কত সেটা ব্যাখ্যা করব। দ্বিতীয় চিত্রে আমরা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের মান বের করব। প্রথম যে এন্ট্রপির মান এবং দ্বিতীয় চিত্রে যে কৃতকাজের মান, এই মান দুটো আমাদের মূলত পথের উপর নির্ভর করে কিনা, মানে এখানে দুইটা স্টেপ দেখানো হয়েছে। দেখো চিত্রে একটা এ বিন্দু, এখানে একটা বি বিন্দু দেওয়া আছে, এখানে দুইটা পথ দেওয়া আছে, একটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এখানেও একই রকম। এই যে আমাদের এই প্রথম চিত্রে এটা এন্ট্রপি বের করব এবং এন্ট্রপি বের করে দেখব যে এখানে আমাদের এন্ট্রপি মানটা পথের উপর নির্ভর করে কিনা, সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। আর দ্বিতীয় চিত্রে আমরা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের মান বের করব। বের করে এখানে দেখব যে আমাদের এই কৃতকাজের মানটা পথের উপর নির্ভরশীল কিনা। এটা কিন্তু আমাদের 2 মার্কসের জন্য। তা সব মিলে আমাদের 16 মার্কস। তো ভালো মার্কস পেতে চাইলে অবশ্যই কিছু নিয়ম কারণ অনুসরণ করতে হবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টে বিভিন্ন প্রশ্ন থাকে তোমাদের ভিতরে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমেন্টে অনেকেই জানতে চাও যে প্রশ্ন লিখতে হবে কিনা। প্রশ্ন লেখার দরকার নেই, কারণ যেহেতু এটা উদ্দীপক টাইপের প্রশ্ন, তো উদ্দীপক থাকলে তুমি এখানে প্রশ্ন লিখলেও লিখতে পারো, উদ্দীপক থাকলে লেখার দরকার নেই, সরি। আর যদি শুধু প্রশ্ন আকারে থাকে তাহলে তুমি প্রশ্নটা লিখে অ্যান্সার লিখতে পারো, প্রশ্ন না লেখাই বেটার। তোমাদের প্রশ্ন লেখার দরকার নেই। তারপর তোমরা বলছো যে নীল কালি ব্যবহার করা যাবে কিনা। নীল কালি তোমরা মানে শিরোনামের নিচে মানে হাইলাইট করতে তুমি নীল কালিটা ব্যবহার করতে পারো। তারপর মার্জিনটা চারপাশে করলে যদি ভালো দেখায় তুমি চারপাশে করতে পারো বা দুই পাশেও রাখতে পারো মার্জিনটা, এগুলো কোনো ফ্যাক্ট না। আমরা দেখবো যে অ্যান্সারগুলো তোমরা ঠিক মতো লিখছো কিনা, মানে অ্যান্সারগুলো তোমরা গাণিতিক সহকারে যেটা গাণিতিক যুক্তি দিতে বলছো সেটা গাণিতিক যুক্তি দিয়েছো কিনা, যেটা তোমাদের চিত্র থাকা লাগবে সেটা চিত্র আছে কিনা, তারপর ব্যাখ্যা আছে কিনা, প্রাথমিক ধারণাগুলো তথ্যগুলো আছে কিনা, এগুলো আমরা দেখবো খাতা কাটার সময়। তো কাজেই আমরা দেখো এখানে আমরা এখন মূল যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে যে ক নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক নম্বর প্রশ্ন আমরা একটু আবারও দেখে নিই যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো। তিনটি প্রক্রিয়া যেমন পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই তিনটি প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রপি বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা লিখতে বলছে। আর উত্তরের পক্ষে তুমি গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এখানে আমাদের দুইটা ধাপ, একটা ধাপ হলো এন্ট্রপির মাধ্যমে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখব, আর তিনটা প্রক্রিয়া আমরা এন্ট্রপি পরিবর্তন ব্যাখ্যা করব। তো প্রথমেই আমরা এন্ট্রপি নিয়ে আলোচনা করব। এন্ট্রপিটা কি সেটা আগে প্রথমে দিতে হবে। তো দেখো যে প্রথমে আমরা এখানে লিখছি যে এন্ট্রপির আরেক নাম ব্যর্থতা, অর্থাৎ কোনো একটা সিস্টেমের অক্ষমতা প্রকাশ করার জন্য যে রাশির প্রয়োজন হয় সেটা মূলত এন্ট্রপি। তো তাপগতিবিদ্যার বা তাপগতীয় চলরাশি হিসেবে আমরা তিনটা রাশি ব্যবহার করে থাকি, যেমন চাপ, আয়তন ও তাপমাত্রা। এই তিনটা রাশির সাথে আমাদের আরেকটা নতুন একটা রাশি যুক্ত হয়েছে, প্রাকৃতিক রাশি তাপগতীয়, সেটার নাম হলো এন্ট্রপি। তাহলে কোনো সিস্টেমে কাজ করার ক্ষমতা যত কম থাকবে তার এন্ট্রপির মান তত বাড়তে থাকবে। তো অর্থাৎ এন্ট্রপি কাজের সাথে ব্যস্তানুপাতিক, এই জন্য এন্ট্রপিকে মূলত আমরা বিশৃঙ্খলার মাপকাঠি বলে থাকি। তো এটা এন্ট্রপি প্রথমে সংজ্ঞা দিয়ে দিবে, সংজ্ঞা দিয়ে তারপর অ্যান্সার শুরু করবে আর কি। তাহলে এন্ট্রপি সংজ্ঞাটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতা বা রূপান্তরের জন্য যে শক্তির অপ্রাপ্ততা সেটাকে এন্ট্রপি বলা হয়, এবং এই এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো বৈজ্ঞানিক ক্লসেসের মধ্যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। তাহলে এই ক নম্বর অ্যান্সার দেওয়ার আগে এন্ট্রপি সংজ্ঞাটা লিখে তারপরে অ্যান্সার দিবা। তো দেখো যদি কোনো বস্তু মানে টি তাপমাত্রায় কোনো বস্তু ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে, সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন হবে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো দেখো ডিকিউ এটা হলো তাপের একক জুল আমরা জানি, আর তাপমাত্রা এসআই একক হলো কেলভিন, অর্থাৎ জুল পার কেলভিন হলো আমাদের এন্ট্রপির একক। তো এন্ট্রপি সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো দিয়ে তারপরে অ্যান্সার শুরু করবে। এখন এন্ট্রপির মাধ্যমে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখতে বলছে, সেই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো যে প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যার ফলে আমাদের সার্বিক ব্যবস্থায় এন্ট্রপি বৃদ্ধি পায়, এবং সীমায়িত ক্ষেত্রে একটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপিটা অপরিবর্তিত থাকে, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপিটা আমাদের বৃদ্ধি পায়। এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাবো। এটা হলো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এন্ট্রপির মাধ্যমে প্রকাশ করা হলো।
তো তাপ সঞ্চালনের জন্য তিনটা প্রক্রিয়া আছে, এটা আমরা আগেও বলেছি। তাপ সঞ্চালনের জন্য তিনটা প্রক্রিয়া, সেটা হলো পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তো এখন আমরা একটু পরিবহন, পরিচলন এবং বিকিরণ কি সেগুলো দেখে তারপরে আমরা গাণিতিক বিশ্লেষণে যাব। তাহলে পরিবহনটা হলো কঠিন পদার্থের মাধ্যমে কণাগুলো স্থান পরিবর্তন না করে শুধুমাত্র স্পন্দনের মাধ্যমে এক অণু অন্য অণুর মধ্যে যে তাপ ছড়িয়ে দেয় এটাকে বলা হয় পরিবহন। এটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। আর তরল ও বায়বীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালনের যে পদ্ধতি সেটাকে বলা হয় পরিচলন। এটা কিন্তু অণু স্থানান্তর ঘটে এই পদ্ধতিতে। আর বিকিরণটা হলো আমাদের বায়বীয় এবং স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তাকে মানে বিকিরণ পদ্ধতি বলে। এবং এই পদ্ধতিতে তাপের প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয়ে থাকে। তো প্রথমেই আমরা এই পরিবহন, পরিচলন এবং বিকিরণ কি সেগুলো লিখে তারপরে আমরা এটার ব্যাখ্যায় যাব। তাহলে এই তিনটা প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই তিনটা প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, কারণ এই সবগুলোই হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। কারণ অপ্রত্যাগামী প্রক্রিয়াগুলো কিরকম, যে সম্মুখভাবে প্রত্যাবর্তন করে যদি সে প্রাথমিক অবস্থা ফিরে আসতে পারে সেটাকে বলা হয় প্রত্যাগামী প্রক্রিয়া। আর যদি প্রাথমিক অবস্থা ফিরে আসতে না পারে সেটাকে বলা হয় অপ্রত্যাগামী প্রক্রিয়া। যেহেতু আমাদের পরিবহন, পরিচালন এবং বিকিরণ এগুলা যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়া সবগুলোই কিন্তু আমাদের তাপের সঞ্চালিত হয় সম্মুখ দিকে, কিন্তু এটা কিন্তু আর পিছনের দিকে বা তার আগের অবস্থা ফিরে আসতে পারে না। এই জন্য কিন্তু এই তিনটা প্রক্রিয়াই হলো আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া, এবং এই অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এন্ট্রপি বৃদ্ধি পায়। এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাবো তোমাদেরকে। তো গাণিতিক বিশ্লেষণ দেখো যে অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, কিভাবে এন্ট্রপি পরিবর্তন হয় অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে একটা চিত্র দেখানো হয়েছে, দেখো একটা এ বস্তু, একটা বি বস্তু এবং একটা পরিবাহী দেওয়াল দ্বারা দুইটা বস্তুকে আলাদা করে রাখা আছে। তো এখন মনে করি বস্তু দুটো এ ও বি পরিবেশের প্রভাব থেকে মুক্ত অবস্থায় পরস্পরের সাথে সংস্পর্শে রাখা আছে। অর্থাৎ দুইটা বস্তুকে আলাদা করে এখানে আমরা কি করছি, একটা দেওয়াল, পরিবাহী দেওয়াল দ্বারা পৃথক করে দিয়ে পরস্পরের সাথে আমরা সংস্পর্শে রেখে দিয়েছি। তো যেহেতু আমাদের এই সংযোগস্থল, অর্থাৎ এই যে এই সংযোগস্থলটা হলো তাপ সুপরিবাহী, অর্থাৎ তাপের আদান প্রদান হতে পারে এই সংযোগস্থলের মধ্য দিয়ে। তাহলে বস্তুদ্বয়ের তাপমাত্রা যথাক্রমে T1 ও T2 যদি হয়, মনে করলাম আমরা প্রথম বস্তু এই বস্তু তাপমাত্রা ধরলাম আমরা T1, আর বি বস্তুর তাপমাত্রা ধরলাম আমরা T2, এবং এখানে আমাদের T1টা বড় T2 হচ্ছে। তাহলে কি হয়, আমাদের নর্মাল যেটা আমরা জানি যে দুইটা বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, একটা উত্তপ্ত বস্তু, একটা শীতল বস্তু, তাহলে কি হবে, উত্তপ্ত বস্তু তাপ হারাবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে, এবং এক সময় তারা সমতাপমাত্রায় উপনীত হবে। তো তাপ কি হয়, নর্মালি উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়, এটা আমরা জানি। আর যে তাপ উত্তপ্ত বস্তু মানে যে তাপটা সঞ্চালিত হয় সেটা কিন্তু আবার উত্তপ্ত বস্তুতে ফিরে আসে না। অতএব এটা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, যেটা আমি বলছিলাম, যদি ফিরে আসতে পারে সেটা হলো আমাদের কি প্রত্যাগামী প্রক্রিয়া, আর ফিরে যদি না আসতে পারে তার আগের অবস্থায় সেটা হলো আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এখানে দেখো চিত্রে এ আর বি যে বস্তু দুটো দেওয়া আছে, এই বস্তু দুটো একটা পরিবাহী, সুপরিবাহী দেওয়াল দ্বারা আলাদা করে রাখে এটাকে আমরা সংস্পর্শে রাখছি। রাখার পর এই বস্তুটা ধরছে আমরা, এই বস্তু তাপমাত্রা T1, বি বস্তু তাপমাত্রা ধরছে আমরা T2। এই বস্তু তাপমাত্রা বেশি, অর্থাৎ T1 বেশি, T2 T1 এর চেয়ে কম। তাহলে T1 থেকে তাপ আমাদের কি হবে, T2 তে সঞ্চালিত হবে, এবং এটা যেহেতু T2 থেকে আবার তাপ T1 এ যাবে না, তাহলে এই পুরো প্রক্রিয়াটাই হলো আমাদের একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। তো ধরি অল্প সময় ডিকিউ পরিমাণ তাপ এ থেকে বি তে সঞ্চালিত হলো, তাহলে এ বস্তু কি হবে, আমাদের ডিকিউ পরিমাণ তাপ হারাবে, যেহেতু আমাদের ডিকিউ পরিমাণ তাপ এই বস্তু থেকে চলে গেছে। এবং বি বস্তু কি হবে, আমাদের ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করবে। তো এক সময় এরা কি হবে, সমতাপমাত্রায় উপনীত হবে। কিন্তু সমতাপমাত্রায় উপনীত হওয়ার আগেই আমরা কিছু ব্যাখ্যা দেখবো, আমরা ঘটনা দেখবো। তাহলে এ বস্তুর এন্ট্রপি হ্রাস হবে আমাদের ডিকিউ বাই T1, এবং বি বস্তুর এন্ট্রপি বৃদ্ধি হবে ডিকিউ বাই T2। অর্থাৎ যে বস্তুতে তাপের সঞ্চালন মানে যেহেতু আমাদের এখানে তাপ হারাচ্ছে, তার মানে আর এন্ট্রপিটা কমে যাবে। আর যে বস্তু তাপমাত্রা বৃদ্ধি থাকবে বা তাপ বৃদ্ধি থাকবে সেখানে আমাদের বিশৃঙ্খলা বেশি থাকবে এবং এন্ট্রপির মানটাও বেশি থাকবে। তাহলে আমরা এখানে দেখো যে সমগ্র ব্যবস্থায় মোট এন্ট্রপি পরিবর্তনটা আমরা লিখতে পারি। তাহলে এই এন্ট্রপি মানটা বৃদ্ধি, আর এটা হলো কিন্তু আমাদের কম। বি বস্তুর এন্ট্রপি পরিমাণ কিন্তু বেশি এবং এই বস্তুর এন্ট্রপি পরিমাণটা কম। তাহলে এন্ট্রপি পরিবর্তনটা হবে ডিএস ইকুয়াল টু এই যে বি বস্তুর এন্ট্রপি পরিবর্তন মাইনাস এ বস্তুর এন্ট্রপি পরিবর্তন।
তাহলে এক্ষেত্রে আমাদের মোট এন্ট্রপি পরিবর্তন দেখো, এই যে রাশিটা বের হলো, এই রাশিটা কিন্তু একটা ধনাত্মক রাশি। কারণ হলো এই T1 তাপমাত্রা কিন্তু বেশি, বড় তাপমাত্রা কিন্তু ছিল। তাহলে এই কোনো কিছুকে যদি আমরা বড় জিনিস দিয়ে ভাগ করি, সেটা কিন্তু মান কমে যায়। আর এটা কিন্তু T2টা কিন্তু কি ছিল, ছোট মান ছিল বা ছোট তাপমাত্রা ছিল T1 এর চেয়ে। তাহলে এটা কিন্তু আমাদের আহ, এই অংশটা হচ্ছে, এই অংশের মানটা বেশি থাকবে সব সময়। এই জন্য বেশি থাকলে কি, বেশি থেকে যদি আমরা কম বিয়োগ করি, তাহলে অবশ্যই আমরা ধনাত্মক মান পাবো। এই জন্য পুরো এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি এটা একটা ধনাত্মক রাশি, কারণ T1 গ্রেটার দেন T2, এই ব্যাখ্যাটা দিবে। তার মানে আমরা এখানে লিখতে পারি এটা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। এটা আগে বলে দিচ্ছি, কারণ এই বস্তু থেকে যে তাপটা চলে যাচ্ছে, তাপমাত্রা, সেটা কিন্তু এই বস্তু দ্বারা ফিরে আসতেছে না। তাহলে এটা পুরোটা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া যে এন্ট্রপি পরিবর্তনটা হলো, এটা ধনাত্মক রাশি, মানে কি আমাদের জিরোর চেয়ে বড়। তার মানে আমরা এটা বলতে পারি যে বৃদ্ধি পাচ্ছে এন্ট্রপিটা। অপ্রত্যাগামী প্রক্রিয়া কি হয়, এন্ট্রপিটা বৃদ্ধি পায়। তাহলে যেহেতু পরিবহন, পরিচালন ও বিকিরণ প্রক্রিয়া হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া, তো অতএব আমরা বলতে পারি পরিবহন, পরিচালন ও বিকিরণ প্রক্রিয়ায় তাপের ক্ষেত্রে আমাদের, তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটা বৃদ্ধি পায়। তো পুরো সিস্টেমটাই তোমরা এইভাবে লিখতে পারো খাতায়। তো এটা অ্যান্সারগুলো কিন্তু আমি আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে নিজেরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করো। আমি জাস্ট এখানে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো অ্যান্সারগুলো সবারই যেন একটু কম বেশি ব্যতিক্রম হওয়ার চেষ্টা, মানে থাকে, ব্যতিক্রম থাকে সবার অ্যান্সারের মধ্যে অল্প কিছু হলেও, সেটা একটু লক্ষ্য করো। যে পুরোপুরি কিন্তু আমার অ্যান্সারটা লিখতে হবে এরকম না, এই অ্যান্সারের সাথে তোমরা কিছু বাদও দিতে পারো, কিছু যোগও করতে পারো। তো একটু ব্যতিক্রম যেন থাকে সবারই কম বেশি। তো আমরা এখন খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নটা কিন্তু একটা ম্যাথ ছিল মূলত। যে ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়া প্রসারিত করে 4 গুণ করলে এত এন্ট্রপি পরিবর্তন কত, সেটা বের করো। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন আমরা কি করব, সমস্ত প্রক্রিয়ায় 4 গুণ প্রসারিত করব। তো এক্ষেত্রে আমাদের এন্ট্রপি পরিবর্তন কত, সেটা বের করো। তো এটার অনুরূপ আমি একটা ম্যাথ করে দিচ্ছি, ঠিক এরকম, মানে যে ম্যাথটা তোমাদের দিচ্ছে এই ম্যাথের মতোই, আমি শুধু মানগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি শুধু। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি ম্যাথটা পুরোপুরি করে দিই। তোমাদের যে উদ্দীপকের বা অ্যাসাইনমেন্টের কোশ্চেনের যে মান আছে, সেই মান দিয়ে তোমরা ম্যাথটা করবা, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের কোশ্চেনে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তার মানে 27টা ফিক্সড। আর ওখানে ছিল 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, আর এখানে দেওয়া আছে 0.02 কেজি, এইটুকু একটু চেঞ্জ আছে। আর আয়তন এখানে 1/4 করা হয়েছে এই কোশ্চেনে, আর তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে 4 গুণ করা হয়েছে। এইটুকু পরিবর্তন, আর কিছু না। পরিবর্তনটা হলো এখানে 1/4, আর হলো হাইড্রোজেন গ্যাস হলো 0.02 কেজি। তোমাদের যেখানে 1 গ্রাম দেওয়া আছে, তাহলে 1 গ্রাম, 1 গ্রামকে তোমরা কেজিতে নিবা, 1000 দ্বারা ভাগ করে, তারপরে ম্যাথ শুরু করে দিবা। তো সমাধানে আসি দেখো। তো এটা আমাদের বলছে সমস্ত প্রক্রিয়া, তাহলে সমস্ত প্রক্রিয়াটা কি সেটা আগে আমরা একটু লিখি। যে প্রক্রিয়া কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, সম উষ্ণ, মানে কি উষ্ণতা সমান থাকবে, মানে তাপমাত্রা যদি সমান থাকে বা স্থির থাকে, কিন্তু চাপ ও আয়তনে পরিবর্তনে হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা সমস্ত প্রক্রিয়া বলবো। এবং এই প্রক্রিয়ায় আমাদের সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো কি কি দেওয়া আছে। প্রাথমিক তাপমাত্রা যেটা T1 ধরলাম, এই T1 হলো আমাদের এখানে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাকে আমরা 273 দ্বারা যোগ করে আমরা ক্যালভিনে নিয়ে নিলাম, 300 ক্যালভিন আসছে। হাইড্রোজেন গ্যাসের ভর এখানে ছিল 0.02 কেজি। তোমাদের কিন্তু এই ভরটা স্মল এম কিন্তু 1 গ্রাম, মনে রেখো কোশ্চেনে দেওয়া আছে। তো 1 গ্রাম মানে কি 1/1000, তার মানে 10⁻³ কেজি হবে তোমাদের এখানে। আর হাইড্রোজেন আণবিক ভর এটা ফিক্সড আছে। মোলার গ্যাস দ্রবক আর এর মানও এটাই ফিক্সড। আর প্রাথমিক আয়তন আমরা V1 = V ধরলাম, আর চূড়ান্ত আয়তন V2 = V/4, কারণ আমাদের কিন্তু এখানে বলা আছে যে আয়তনটা কি করা হয়েছে, প্রাথমিক আয়তনের 1/4 করা হয়েছে। তাহলে চূড়ান্ত আয়তন কত হবে, প্রাথমিক আয়তনের 1/4 মানে 1/4। কিন্তু তোমাদের উদ্দীপকের ভিতরে যেটা দেওয়া আছে সেটা বলছে 4 গুণ করা হয়েছে, তার মানে এটা V2 = লিখবা 4V, আর কিছু না। তাহলে অনুপাতটা আসবে V1/V2 = শুধু 4 আসবে। এন্ট্রপি পরিবর্তন কত, DS = হোয়াট, এটা আমরা বের করব। তাহলে এখানে আমাদের তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে যে মূল পার্থক্য সেটা কি বলছে আবার বলে দেই।
এই অংশটা আসবে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখানে লিখবা 1 গ্রাম, 1 গ্রামকে পরে কেজিতে নিবা 1000 দ্বারা ভাগ করে। হ্যাঁ, তো আর আয়তন দেওয়া আছে হলো এখানে 1/4 করা হয়েছে, ওখানে হলো কি 4 গুণ করা হয়েছে, অর্থাৎ 4v হবে এখানে। আর V2/V1 = 4 হবে ভাগ করলে। এটুকু নিজেদের মতো সাজাবে। আর এন্ট্রপি পরিবর্তন বের করতে বলছে, এটা আমরা বের করবো এখন। তো আমরা জানি dw = pdv, এটা আমরা জানি। এখন এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে dw আর এখানে pdv, যেহেতু ডিটা আমাদের কি ভি এর সাথে লাগানো আছে, তার মানে এখানে ভি এর অপারেটর হিসেবে কাজ করতেছে ইন্টিগ্রেশনের সাথে। তো এখানে আমাদের আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। তাহলে প্রাথমিক আয়তন এটা হলো লোয়ার লিমিট v1 আর আমাদের কি আপার লিমিট v2। এখানেও তুমি লিমিট বসাতে পারো। কাজের নিম্ন সীমা হলো 0, ঊর্ধ্ব সীমা হলো w। তো এটা ক্যালকুলেশন কিন্তু w আসবে। তো এই জন্য আমরা এটা লিমিট নাই বসাই এখানে। এখানে আমরা লিমিট বসালাম। তো আমরা জানি যে পি ভি ইকাল টু এনআরটি। তাহলে এখান থেকে পি ইকাল টু আসবে কি দেখো তো, পি ইকাল টু আসবে এনআরটি ডিভাইডেড ভি, অর্থাৎ এই যে পি এর জায়গায় আমরা এনআরটি ডিভাইডেড ভি বসালাম। লিমিট তো আমার আগে থেকে আসছে ডিভি। তাহলে এখানে দেখো ডিভি, এই ভি ছাড়া বাকি সবগুলো কনস্ট্যান্ট এবং এটা ইন্টিগ্রেশন বাহিরে আসবে নিয়ম অনুসারে। তাহলে ভি ছাড়া কি কি আছে, এনআরটি। তাহলে এনআরটি কনস্ট্যান্ট বাহিরে আসলো, ইন্টিগ্রেশন দিলাম v1 to v2। হ্যাঁ, এখানে থাকবে 1/v dv, এটুক থাকলো। তো এখন আমাদের ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে 1/x dx, এটাকে করলে হয় ln x। তাহলে 1/v dv এটাকে করলে হবে ln v। থাকবে w = nRT ln v। যখন ইন্টিগ্রেশন উঠাই দিব তখন আমাদের কি হবে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে আপার লিমিট, দেখো এখানে v2 হলো আপার লিমিট, এই v2 আর ফর্মুলার মাইনাস দিয়ে এখানে সরি নিচে হবে আমাদের লোয়ার লিমিট। এখন এই যে n হলো আমাদের কি মোল সংখ্যা, এই মোল সংখ্যাটা হলো আমাদের কি গ্যাসের ভর ডিভাইডেড গ্যাসের আণবিক ভর। তাহলে এই গ্যাসের ভরটা হলো m স্মল m, আর আণবিক ভর তো আমরা জানি ক্যাপিটাল M। তাহলে এই n এর পরিবর্তে আমরা m/m বসালাম এখানে, ঠিক আছে। তো এখানে আর থাকবে RT। আর এখানে আমাদের লিমিট বসানোর নিয়ম হলো লন, এই ভি এর জায়গায় আপার লিমিট হলো v2, আর একই ফর্মুলার মাইনাস দিয়ে এই যে মাইনাস দিলাম, এখানে ভি এর জায়গায় আসবে লোয়ার লিমিট v1। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো সমীকরণটা, w = mRT/m ln, দেখা যায় log a minus log b, বিয়োগের সময় ভাগ হয় আমরা জানি। তাহলে log বা ln কত, a/b মানে v2/v1। হ্যাঁ, তো এখন আমরা সবার মান বসাই দেই, কারণ সবার মানগুলো দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, স্মল m ক্যাপিটাল M, আর এর মান আমরা জানি, টিটা হলো টেম্পারেচার 300। হ্যাঁ, ln v2/v1 আসছে 1/4। তোমাদের কিন্তু এটা উদ্দীপকের যে ইয়াটার মানটা দেওয়া আছে সেটা কিন্তু সেই অনুসারে কিন্তু এখানে ln 1/4 হবে না, এটা হবে কিন্তু শুধু 4 হবে। আর এখানে কিন্তু এটার জায়গায় আমাদের 1 গ্রাম মানে 10⁻³ এইটুকু চেঞ্জ শুধু। তাহলে এটাকে ক্যালকুলেটর ইউজ করে দেখো এখানে আমাদের মান চলে আসছে। এটা হলো আমাদের কাজের মান, কারণ কাজের মানটা আমাদের লাগবে। তো এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি dq = du + dw। সমস্ত প্রক্রিয়া মানে সম উষ্ণ মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এক্ষেত্রে আমাদেরকে অন্তঃস্থ শক্তির পরিমাণটা একই রকম থাকে, অর্থাৎ du = 0। তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে, dq = 0 + dw, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমের বা ব্যবস্থা করতে কি সম্পাদিত কাজ সিস্টেমের তাপশক্তির সমান। আমি আবারও বলছি, দেখো সমস্ত প্রক্রিয়ায় আমাদের সিস্টেম কর্তৃক যে সম্পাদিত কাজ এই ডিডব্লিউ, সেটা হলো আমাদের কি গৃহীত তাপ শক্তি, মানে যে পরিমাণ তাপটা গ্রহণ করা হচ্ছে সেই পরিমাণ তাপ শক্তির সমান হবে আমাদের কি কৃত কাজের মান। কারণ যেহেতু ডিউ এর মানটা 0, অর্থাৎ ডিকিউ = কিন্তু ডিডব্লিউ আসছে। তো এখানে তাহলে আমরা 1 নং সমীকরণটাকে আমরা লিখতে পারি ডিকিউ = ডিডব্লিউ এটাকে ইন্টিগ্রেশন করলে তো আমাদের ডব্লিউ হয়, এই মান যেটা সেটা 1 নং সমীকরণে মানগুলো বসালাম। এখন আমরা এন্ট্রপি পরিবর্তন যেহেতু বের করতে বলছে, এতক্ষণ আমাদের এই যে ডিকিউ বা ডব্লিউ মান বের করার কারণই হলো এন্ট্রপি পরিবর্তনের ভিতরে আমাদের ডিকিউ লাগবে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা ডিকিউ বের করছি। এখন ডিকিউ মানে কিন্তু ডিডব্লিউ এর সমান সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। কাজে ডিকিউ এর মান যেটা আসছে আমাদের সেই মানটা এখানে বসালাম, বসালে আমরা যে টেম্পারেচার দিয়ে ভাগ করে দিলাম, এই যে রেজাল্ট চলে আসছে এটা। তো তোমাদের যে সব উদ্দীপকের ভিতরে যে মানটা আছে সেই মানে অনুসারে যখন তোমরা বসাবা তখন কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু এটা আসবে 5.76 জুল পার কেলভিন। এটা কিন্তু আসবে না তোমাদের রেজাল্ট, তোমাদের রেজাল্ট কিন্তু এটা আসবে।
তো অ্যান্সারটা মিলিয়ে নিও ম্যাথটা করে। এখন আমরা গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নং প্রশ্ন আলোচনা করার পূর্বে আগে খ নম্বর প্রশ্নটা আবার একটু দেখে নিই। দেখো, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ার প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপি পরিবর্তন কত নির্ণয় করো। আর গ নম্বর বলছে সমস্ত প্রক্রিয়া প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা সেটা ব্যাখ্যা করো, আর হাইড্রোজেন গ্যাসের কৃতকাজের মান বের করো। তো হাইড্রোজেন গ্যাসের কৃতকাজের মান কিন্তু আমরা খতে অলরেডি বের করছি, তারপরে আমরা একটু আবার বের করব। তাহলে প্রথম অংশটা দেখি আমরা, যে যে প্রক্রিয়া কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয় সেটাকে আমরা সমস্ত প্রক্রিয়া বলে থাকি। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে এবং এই প্রক্রিয়াটা আমাদের বয়েলের সূত্র মেনে চলে। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি, বয়েলের সূত্র কিন্তু এটা তোমাদের কেমিস্ট্রিও আছে, আবার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দশম অধ্যায়েও কিন্তু এই বয়েলের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। বয়েলের সূত্রটা ছিল আমাদের স্থির তাপমাত্রা কোনো নির্দিষ্ট পরিমাণে আদর্শ গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপের সাথে আয়তন আমাদের কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবং এই বয়েলের সূত্র কিন্তু আমরা এরকম একটা লেখচিত্র পেয়ে থাকি চাপ বনাম আয়তনের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের দেখো যে চাপের সাথে আয়তনের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/v, সরি পি প্রপোর্শনাল টু 1/v, যেখানে আমাদের টেম্পারেচারটা টি যেটা সেটা স্থির আছে। তাহলে এখানে আমরা দেখতে পারি পি ভি ইকুয়াল টু ধ্রুবক, এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক পাবো আমরা। তো এখানে আমরা যদি দুইটা ধাপ বিবেচনা করি তাহলে আসবে P1V1 ইকুয়াল টু P2V2, এরকম কিন্তু স্টেপ যদি আরেকটা থাকে P3V3, এই মানে এগুলা হলো গুণফল কি আসবে আমাদের সবসময় ধ্রুব থাকবে। এটা হলো আমাদের বয়েলের সূত্র, এবং এই বয়েলের সূত্র এটা কি আমাদের সমস্ত প্রক্রিয়াটা বয়েলের সূত্র কিন্তু মেনে চলে। আমি বয়েলের সূত্রটা কেন বললাম, কারণ একটু পরে যে আমাদের ম্যাথটা করতে হবে সেটা কিন্তু এই ফর্মুলা অনুসারে করব। তাহলে এখানে দেখো আমাদের যা যা দেওয়া আছে সেটা আমরা একটু সাজাই ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা এখানে দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার মানে এটিএম, এটা তুমি লিখতে পারো যে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, ওই মান ধরেও করতে পারো, কিন্তু আমি ক্যালকুলেশনটা যাতে জটিল না হয় সেই জন্য আমরা প্রাথমিক চাপের মানটাকে আমরা 1 এটিএমই বললাম। তো 1 এটিএম এর পরিবর্তে তুমি কি করতে পারো 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ারও কিন্তু বসাতে পারো। তো মান বসালে একটু ক্যালকুলেশন জটিল হয়, এই জন্য আমি 1 এটিএম এ রাখলাম। চূড়ান্ত চাপ P2 ইকুয়াল টু হোয়াট, আর প্রাথমিক আয়তন আমরা ধরে নিলাম V1 ইকুয়াল টু ভি, আর যেহেতু আমাদের বলা আছে যে এটা 4 গুণ প্রসারিত করতে হবে, অর্থাৎ শেষ আয়তনটা হবে আমাদের 4V আদি আয়তনের। তাহলে এখন আমরা দেখো মান বসাবো। তো আমরা জানি ওই যে P1V1 ইকুয়াল টু P2V2, তাই এই জন্যই কিন্তু একটু আগে আমি বলছি যে এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো সেটা আমি কিন্তু দেখাই দিচ্ছি। তাহলে P2 ইকুয়াল টু কত হবে P1V1/V2, মানগুলো বসাও। দেখো যে P2 এর মান 1/4 এটিএম আসছে, 1/4 অ্যাটমসফিয়ার আসছে। তো কাজেই দেখো আমাদের বলছিল যে আয়তন চাপের কোনো পরিবর্তন হবে কিনা, তার মানে কি আমি বলতে পারি যে চাপ আগের তুলনায় কমে যাবে। কত পরিমাণ কমবে 1/4 পরিমাণ, অর্থাৎ 1/4 পরিমাণ কমে যাবে, এটা ডিসিশন দিবা। এটা একটা পার্ট গেল। হ্যাঁ, তো আরেকটা পার্ট আছে এই গ নাম্বারে, সেই আরেকটা পার্ট দেখি যে দ্বিতীয় অংশটা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা কি করব সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের মান বের করব। তো দেখো এখানে যা যা দেওয়া আছে আমরা দেখো T1 ইকাল টু, বা এখানে টি ধরো, T1 ধরার দরকার নাই, তাপমাত্রা T ইকাল টু আমাদের কি 300 কেলভিন, কারণ 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেলসিয়াসকে আমরা ক্যালভিনে নিলাম। হাইড্রোজেন গ্যাসের ভর তোমাদের উদ্দীপকের যে মানটা আছে আমি সেই মান ধরে করতেছি এখন। এটা ছিল 1 গ্রাম, তাহলে 1 গ্রাম মানে কি এটা আমরা কেজিতে নিলাম 10⁻³ কেজি। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর, আণবিক ভরের মান এটা ফিক্সড। তারপরে মোলার গ্যাস ধ্রুবকের মান আমরা জানি। প্রাথমিক আয়তন V1 ইকাল টু ভি, আর চূড়ান্ত আয়তন এটা হলো কি আমাদের বলছে 4 গুণ প্রসারিত হবে 4V। তার মানে পুরো কিন্তু আমি এখানে কোনো কিছু আর চেঞ্জ করি নাই, তোমাদের উদ্দীপকের ভিতরে যেভাবে দেওয়া আছে সেভাবে আমি এখানে সাজাইছি। তাহলে কৃতকাজের মানটা দেখো, ওই যে আমরা এর আগেও কিন্তু এই ধরনের ক্যালকুলেশন করছি, DW ইকাল টু PdV। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম, তারপরে P এর মান আমরা যে এখান থেকে বের করলাম, যেহেতু PV ইকাল টু nRT, তার মানে P আসবে nRT/v, সেটা বসালাম। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটা কিন্তু জানি যে যেহেতু আমাদের এখানে কি ইন্টিগ্রেশন সহ ডিভি, এটা হলো আমাদের কি অপারেটর, তার মানে ভি বাদে আমাদের সবই কনস্ট্যান্ট বাহিরে আসবে, তার মানে এনআরটি বাহিরে আসলো, এনআরটিটা কনস্ট্যান্ট বাহিরে আসলো, আর ভিতরে থাকবে আমাদের যে ইন্টিগ্রেশন অফ V1 টু V2 1/v ডিভি। তো 1/v ডিভি এটাকে করলে আমরা তো জানি এটা, এটা করলে কি আসে
আমরা জানি 1/x dx মানে কি ln x, তাহলে এটা হবে ln v, ওই আগের ক্যালকুলেশনটাই। এখানে আমরা কি করব, এখন ওই যে অপারেটর বসাই দেবো, এই ভি এর জায়গায় একবার ভি টু আর ফর্মুলার মাইনাস দিয়ে আবার ভি এর জায়গায় আমরা ভি ওয়ান বসাই দেবো। আর এই যে এন, এটা হলো মূল সংখ্যা, এই মূল সংখ্যা হলো গ্যাসের ভর ডিভাইডেড গ্যাসের আণবিক ভর, অর্থাৎ এন এর জায়গায় আমরা এম বাই এম বসালাম, এখানে এম বাই এম বসালাম। এখন আমরা জানি যে লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি, অর্থাৎ ভি টু বাই ভি ওয়ান আসলো। এখন সবার মান বসায় দাও, এম এর মান, আর এর মান, টি এর মান, হ্যাঁ ক্যাপিটাল এম এর মান, লন ভি টু বাই ভি ওয়ান এর মান হলো 4। এটা ক্যালকুলেটর ইউজ করে দেখো কৃত কাজের মান চলে আসছে। এটা যেহেতু কাজের একক কিন্তু জুল, এই এককটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এটা কিন্তু তোমাদের এই ম্যাথটা কিন্তু টোটালি তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে মানগুলো দেওয়া আছে সেই মান অনুসারে করে দিয়েছি, এটাই কিন্তু রেজাল্ট হবে মূলত। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নটা বলছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপি পরিবর্তন হবে কিনা। এটা হলো সমচাপ প্রক্রিয়া। এর আগে কিন্তু আমরা এতক্ষণ সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি। এটা কিন্তু আমাদের সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যদি গ্যাসের আয়তনটাকে আমরা 4 গুণ প্রসারিত করি তাহলে এন্ট্রপি পরিবর্তন হবে কিনা সেটা দেখাইতে বলছে। যদি পরিবর্তন হয় বা এন্ট্রপি মান পাওয়া যায় তাহলে সমচাপ আর আগেরটা ছিল সমষ্ণ, এই দুইটার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনের তুলনা করতে বলছে। তাহলে আমরা আগেরটা তো আমরা সমষ্ণ প্রক্রিয়ার মানটা তো আমরা আগেই পাইছি, এন্ট্রপির মানটা। তো এখন আমরা সমচাপ প্রক্রিয়ার যে এন্ট্রপির মান সেই মানটা আমরা বের করব। তো সমচাপ প্রক্রিয়া আগে সংজ্ঞা দিবে, দিয়ে একটা চিত্র দিয়ে দিও এখানে, যে প্রক্রিয়া কোনো সিস্টেমে চাপ ধ্রুব থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। তো এই ক্ষেত্রে আমাদের কি পিটা হলো ধ্রুবক। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে চাপ বনাম আয়তনের লেখচিত্র দেখো, যে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, একরকম এইভাবে যাচ্ছে। তাহলে পুরোটা কিন্তু আমাদের একটা সমচাপ প্রক্রিয়া দেখানো হয়েছে চিত্রে। তো আমরা জানি কি গ্যাসে তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এর আয়তন ও চাপও বৃদ্ধি পায়, কিন্তু কঠিন পদার্থ ও তরল পদার্থের ক্ষেত্রে এরকম না হয়, মানে এরকম হয় না বলেই চলে। চাপ ও আয়তনের মধ্যে কখনো কখনো আমরা চাপ আয়তনকে, আবার কখনো কখনো আমরা চাপকে স্থির রাখি। এই জন্য আমাদের দুইটা গ্যাসের ক্ষেত্রে দুইটা আপেক্ষিক তাপ আছে। একটা হলো আমাদের স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিভি বলে থাকি। আর একটা হলো স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, এটা হলো আমাদের, এটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি। তো এখানে যেহেতু আমাদের চাপকে স্থির বলা আছে কোশ্চেনের ভিতরে, উদ্দীপকের বা আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনের ভিতরে চাপকে স্থির আছে প্রশ্নে, তাই আমরা কি করব, আমরা স্থির চাপে যে আপেক্ষিক তাপটা সিপি এর মান বের করব, কারণ এই মান আমাদের লাগবে এন্ট্রপি পরিবর্তন বের করতে। তো কাজে আমরা আগে সিপির মানটা বের করি। দেখো কারণ সিপির মানটা কেন লাগতেছে, কারণ সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তনের রাশিমালাটা হলো যে ডিকিউ বাই টি। হ্যাঁ, এখানে আমাদের ডিকিউটা হলো এন সিপি ডিটি। তো এই জন্য আমাদের কি সিপির মানটা আগে বের করে নিতে হবে। বের করে আমরা ডিকিউর মান বের করব, বের করে তারপরে এখানে আমরা কি এন্ট্রপির মানটা সমীকরণে বসাইলে আমরা কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাব। তো এখন আমরা শুরুতে আমরা সিপির মান বের করব। তাহলে সিপিটা কি দেখো, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা একটু বড় করে দেখানোর চেষ্টা করবে সবাই, এটা কিন্তু শর্টকাটও আছে, তো শর্টকাট না দেখিয়ে সবাই বড়ই দেখায়ও অ্যাসাইনমেন্টের ভিতরে। তো দেখো আমরা জানি যে স্থির চাপে অ্যানমল গ্যাসের তাপমাত্রা যদি ডিটি পরিমাণ বা ডিটি কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাহলে মোলার আপেক্ষিক তাপ, মানে মোট কথা হলো আমাদের মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা এটা, সিপি ইকাল টু ডিকিউ বাই এন ডিটি। তাহলে এখান থেকে আমরা যদি আর আর এ গুণ করি তাহলে পাবো আমরা ডি কিউ ইকাল টু এন সিপি ডিটি, এটা হলো 1 নং সমীকরণ। তো আবার আমরা জানি এটার রিলেশন, মানে সিপি সিভি এবং আর এর মধ্যে যে রিলেশন, এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা এখন দেখাতে হবে না, এটা প্রমাণটাও বেশ বড়। তাহলে এটা আমরা জানি সিপি মানে সিভি ইকাল টু আর। তো এখান থেকে দেখো এটা আবার গামার সংজ্ঞা থেকে আমরা জানি গামাটা হলো সিপি এবং সিভি এর অনুপাত। তাহলে এখানে বেশ কিছু কিন্তু নতুন নতুন ইকুয়েশন আসছে, অর্থাৎ গামা ইকাল টু সিপি বাই সিভি। তাহলে সিভি ইকাল টু সিপি বাই গামা, এটাকে মানে আর গুণ করে দিলাম। তাহলে সিভি ইকাল টু সিপি ডিভাইডেড গামা। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান হলো 1.4। তো হাইড্রোজেন গ্যাসটা কিন্তু দ্বিপারমাণবিক, এর জন্য গামার মানটা কিন্তু আমরা এখানে 1.4 বসিয়েছি। তো এখন আমরা মান বসাবো 2 নং সমীকরণে। সিপি ইকাল টু আসবে যে সিভির মান, সিভির মানটা কি সিপি বাই 1.4 ইকাল টু, এখানে আমাদের আসছিল আগে থেকে, এখন আমরা বীজগণিতে কিছু ক্যালকুলেশন করব। সিপি কমন নিলাম, তারপর লসাগু করে আমরা যে সিপির মানটা বসালাম, এখানে পেয়ে গেছে সিপির মানটা। সিপির মান আসছে দেখো
29.085 জুল পার মোল পার কেলভিন, এককটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এখন আমরা এন্ট্রপি পরিবর্তন বের করব। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপিটা আমরা DS1 ধরলাম, কারণ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রপিটা DS বের করছি। তো যেহেতু দুই ক্ষেত্রে আমাদের এন্ট্রপি লাগবে, তাই এই জন্য আমরা S1 দিলাম এখানে, DS1 ইন্টিগ্রেশন অফ আমরা এই যে dQ/T, এটা তো আমরা জানি এন্ট্রপি পরিবর্তনের সমীকরণ এটা। তো এখানে আমরা ডিকিউ এর মান বসালাম, ডিকিউ ইকুয়াল টু NCP/DT, এটা কিন্তু আমরা আগেই পেয়েছি। তো এখানে দেখো ডিটি, এই যে টি বাদে আর বাকি সবই ধ্রুবক, NCP এটা ধ্রুবক বাহিরে আসলো, তাহলে ইন্টিগ্রেশন অফ DT/T থাকলো এখানে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তো আমরা জানি যে ওই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx মানে ln x, তাহলে এটা আসবে কি ইন্টিগ্রেশন অফ 1/t dt মানে ln t, তাহলে এটা আসবে ln t। এটা আমার আগে থেকে তো এটা NCP ছিল, তাহলে এটা 1/t dt এর পরিবর্তে আমরা এখানে ln t লিখলাম, আর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিটগুলো বসালাম, আপার লিমিট T2, লোয়ার লিমিট হলো T1। তাহলে NCP ইকুয়াল টু এই যে টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, অর্থাৎ আপার লিমিটটা T2 ফর্মুলার মাইনাস দিয়ে একইভাবে টি এর জায়গায় আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিটটা হলো আমাদের T1। তো এটা আমরা আগেও বলেছি যে log a মাইনাস log b, অর্থাৎ ভাগের বিয়োগের সময় কিন্তু ভাগ হয়, অর্থাৎ log a বাই b অর্থাৎ T2/T1। এখন এটা আমরা জানি যে V1/T1 ইকুয়াল টু V2/T2, এটা কিন্তু আমরা একটা ইকুয়েশন জানি, এখান থেকে আমরা T2/T1 টাকে আলাদা করলাম, পেয়ে গেলাম আমরা V2/V1, অর্থাৎ T2/T1 এর পরিবর্তে আমরা V2/V1 বসালাম। এখানে থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে এই অংশটা শুধু মানে যে টি এর অংশ বা ভি এর অংশ এইটুকুর মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট বসিয়ে দিও। তো এন এর মান আমরা জানি, এর আগে দেখছি আমরা এন এর মানটা ওই যে m/m দিয়ে বের করছি। সিপি এর মান একটু আগে পেয়েছি, ln V2/V1 কিন্তু আমরা আগেই জানি, এটা কিন্তু ln 4, মানে সরি V2/V এর মান কিন্তু 4। তবু আমি এখানে মানগুলো আবার একটু দেখাই, দেখো এখানে যে হাইড্রোজেন গ্যাসের ভর হলো কি আমাদের 1 গ্রাম, 1 গ্রাম মানে কি 10⁻³ কেজি, তাহলে এর আণবিক ভর হলো এটা, তাহলে মোল সংখ্যা n হলো কি গ্যাসের ভর ডিভাইড আণবিক ভর, গ্যাসের ভর বসালাম m এর মান, আণবিক ভর বসালাম এই যে 0.5, তার মানে n এর মান পাওয়া গেছে 0.5, এই যে n এর মানটা আমরা 0.5 বসাচ্ছি। সিপির মান তো আমরা একটু আগে বের করছি, আর এই যে V2/V1 এটাকে আমরা পেয়েছি হলো 4, তাহলে সবগুলোকে ক্যালকুলেটর ইউজ করো, এই যে রেজাল্ট পেয়ে গেছি আমরা। এটা হলো আমাদের কি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তনের মান 20.16 জুল পার কেলভিন। আর খ থেকে যেটা পাই আমরা, খতে ছিল সমস্ত প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, সেই মানটা কিন্তু আমরা 5.76 পেয়েছিলাম। তো এখন দুইটা ক্ষেত্রে আমরা তুলনা করব, কারণ আমাদের প্রশ্নে বলছে এন্ট্রপি পরিবর্তনের তুলনা করো। তো তুলনাটা তোমরা বিয়োগ করে দেখাতে পারো, কিন্তু ভাগ করে দেখানোটাই ভালো তুলনা যেহেতু। তাহলে আমাদের সমচাপের এন্ট্রপি পরিবর্তন DS1 ডিভাইডেড সমস্ত এন্ট্রপি পরিবর্তন DS, তার দুইটা মান বসালাম DS1 এবং DS এর, বসিয়ে এটা ক্যালকুলেটর ইউজ করা, দেখো 3.5 আসছে, এটা ক্রস গুণ করে আমরা পেলাম কি DS1 ইকুয়াল টু 3.5 DS। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, এটা হলো সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, আর এটা ছিল সমস্ত প্রক্রিয়া। তার মানে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তনের 3.5 গুণ, এই কথাটা লিখে দিবে। অর্থাৎ আমরা বলতে পারি সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তনের 3.5 গুণ হবে। এখন আমরা 9 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্র সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, তো এখানে আমরা কার্নো চক্রটা কি সেটা দেখে তারপর এটা লেখচিত্র অঙ্কন করব। দেখো এখানে আমাদের একটা চিত্রে একটা কার্নো চক্র দেখানো হয়েছে, এই চিত্রে 4টা ধাপ ABBCCDDA। হ্যাঁ, এটা কিন্তু আমাদের চাপ বনাম আয়তনের একটা লেখচিত্র দেখানো হয়েছে। এই যে চক্রটা, এই চক্রটাকে বলা হয়েছে কার্নো চক্র। তো এখানে এ থেকে বি তে যে রেখাটা সেটাকে বলা হয় সমষ্ণ রেখা। এখানে টোটাল 4টা রেখা আছে, একটা ABBCCDDA। তো যে দুইটা কম খাড়া সেই দুটোর নাম হলো সমষ্ণ, আর যে দুইটা রেখা বেশি খাড়া সেই দুটোর নাম হলো রুদ্রতাপীয় রেখা। এটা মানে চেনার উপায় হলো এরকম। তাহলে এটা যেহেতু আমাদের এ থেকে বিতে আসতেছে, তার মানে আয়তন প্রসারিত হচ্ছে, এই জন্য এই ধাপটার নাম হলো আমাদের সমষ্ণ প্রসারণ। আবার এটাও কিন্তু যেহেতু এটা রুদ্রতাপ, যেহেতু এটা হচ্ছে এটা খাড়া বিসি অংশটা, এই অংশটা হলো রুদ্রতাপ রেখা, তাহলে এটাও যেহেতু আমাদের কি আয়তনটা বেড়ে যাচ্ছে, তার মানে এটা হলো রুদ্রতাপ প্রসারণ। আবার এখানে দেখো এই অংশটা হলো সমষ্ণ, এদিক থেকে আসতেছে সিডি, তার মানে আয়তনটা সংকুচিত হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো সমষ্ণ সংকোচন। আর এই অংশটার নাম বলবো আমরা
রুদ্রতাপীয় সংকোচন। তাহলে এই যে চারটা ধাপ, এই যে চারটা ধাপ মিলে আমাদের কি বস্তুটা আগের অবস্থা ফিরে আসে। এই যে পুরো যে চক্রটা এটাকে বলা হয় আমাদের কার্নো চক্র, এবং এটা যেহেতু প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে বস্তুটা, তাহলে এটাকে আমরা বলে থাকি যে কার্নো চক্রটা একটা প্রত্যাবর্তী চক্র। তাহলে এখন আমরা একটু দেখি কার্নো চক্রটা কি। যে কার্নো চক্রের প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে, প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে কেন, কারণ হলো ওই যে এই বস্তুটা কি আবার সে আগের অবস্থা ফিরে আসে, এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, এই জন্য আমরা বলবো প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে। কার্যনির্বাহ বস্তু থেকে আমরা উৎস থেকে কি করব, তাপ গ্রহণ করব, এবং একটা নির্দিষ্ট চাপ, আয়তন ও তাপমাত্রা হতে এটা আরম্ভ করে সমষ্ণ প্রসারণ। এই যে একটা এই রেখাটা কথা বলা হয়েছে সমষ্ণ প্রসারণ, একটা রুদ্রতাপীয় প্রসারণ, এই যে একটা রুদ্রতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন, এই যে সিডি এটা হলো সমষ্ণ সংকোচন, এই যে আরেকটা হলো রুদ্রতাপীয় সংকোচন, এই যে ডিএ এটা হলো রুদ্রতাপীয় সংকোচন। হ্যাঁ, এই যে রুদ্রতাপ, এই চারটা ধাপ, এই চারটা ধাপের মধ্যে কিছু কাজ রূপান্তরিত করে এবং বাকি অংশ তাপ গ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। এই পুরো চক্রটাকে এই জন্য বলা হয়েছে আমাদের এটা একটা কার্নো চক্র। বিজ্ঞানী সাদি কার্নো এই চক্রটা প্রথম আবিষ্কার করে, তার নাম অনুসারে এটা আসছে কার্নো চক্র। এখন এই কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্র অঙ্কন করব, এই অঙ্কন করে ধাপগুলো ব্যাখ্যা করব আমরা। তাহলে এখানে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে আমরা তাপমাত্রা নিয়েছি, এক্স অক্ষে কি আমরা এন্ট্রপি নিয়েছি। এই যে কার্নো চক্র যেটা মূল যে চক্রটা সেটা আমি পাশে এঁকে দিলাম, এটা কিন্তু তোমাদের রাখতে হবে না। তো এটা চাপ বনাম আয়তনের লেখচিত্র। তো এখানে দেখো প্রথম ধাপটা কি ছিল, এবি ধাপ। তাহলে এখানে আমরা যে প্রথম ধাপ এবি দিলাম, এই এবি ধাপে আমাদের কিন্তু বলছে কি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কি তাপের কোনো পরিবর্তন হয় তাপমাত্রা? না। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এরকম সোজা রেখা আসছে, এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু সোজা আসে না কিন্তু এটা। হ্যাঁ, আয়তনের পরিবর্তন চাপের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এখানে যেহেতু আমাদের সমষ্ণ প্রক্রিয়া বলছে এবং এখানে আমাদের তাপমাত্রা দিচ্ছে, তাহলে এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, এই জন্য এবি বরাবর একটা সোজা রেখা পাওয়া গেছে। এই এবি বাঁকা রেখার পরিবর্তে এখানে এবিটা সোজা রেখা পাওয়া গেছে। এখন আসো এই যে বিসি অংশ, এখানে এই বিসি অংশটা ছিল রুদ্রতাপীয় রেখা, আমি কিন্তু আগেই বলছি। এই যে রুদ্রতাপীয় রেখা, রুদ্রতাপীয় রেখায় কি হয়, তাপের কোনো আদান প্রদান হয় না। এখন তাপের যদি আদান প্রদান না হয় সেখানে কিন্তু এন্ট্রপির পরিবর্তন কোনো হয় না। এই জন্য দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া বিসি অংশ, এই অংশে কিন্তু কোনো রুদ্রতাপীয় প্রক্রিয়া মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় নাই। একই রকম ভাবে দেখো যে সিডি অংশ, সিডি অংশটা হলো কি সমষ্ণ অংশ, যেহেতু এটা তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না এই জন্য একটা সরল রেখা পাওয়া গেছে। এবং এখানে দেখো ডিএ অংশ, এই ডিএ অংশে এটা আবার কি রুদ্রতাপীয় রেখা, এবং এখানে কোনো এন্ট্রপির কোনো পরিবর্তন হয় নাই, শুধু তাপমাত্রারই পরিবর্তন হয়েছে। তাহলে এটা হলো আমাদের কি কার্নো চক্রের তাপমাত্রা বনাম এন্ট্রপির এই লেখচিত্রটা পাওয়া গেছে। এখন এই লেখচিত্রে কয়টা ধাপ আছে? চারটা ধাপ। এই যে এ বি বিসি সিডি ডিএ, এই চারটা ধাপ আমাদের বর্ণনা করতে হবে। তাহলে চক্রের ধাপ সমূহ আমরা একটু লিখে নেই। যে প্রথম ধাপ এটা হলো সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপ এটা হলো রুদ্রতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপ হলো সমষ্ণ সংকোচন, আর চতুর্থ যে ধাপ সর্বশেষ যে ধাপ সেটা কিন্তু আমাদের রুদ্রতাপীয় প্রসারণ সংকোচন। তার মানে দুইটা প্রসারণ আর দুইটা সংকোচনের মাধ্যমে একটা পূর্ণচক্র সম্পন্ন হয়েছে এই কার্নো চক্রের ক্ষেত্রে। তো এখন আমরা ধাপগুলো বর্ণনা করে থাকি। দেখো প্রথম ধাপ যেটা এ থেকে বিতে গেছে, চিত্র দেখানো হয়েছে যে এ থেকে বি, এই ধাপটার নাম হলো সমষ্ণ প্রসারণ, এবং এখানে কি ঘটে সেই কথাগুলো আমি একটু এখানে লিখছি। এই কথাগুলো তোমাদের লিখতে হবে। যে প্রথমে মানে এই পুরোটা এটা তো একটা যন্ত্র, হ্যাঁ, এই একটা যন্ত্র মানে একটা সিলিন্ডারে বোঝানো হয়েছে। তো প্রথমে আমাদের এই সিলিন্ডারকে আমরা তাপ উৎসের উপরে বসাবো এবং খুব অল্প সময়ের মধ্যে সিলিন্ডারে কি আমাদের গ্যাস আবদ্ধ, গ্যাসের তাপমাত্রা উৎসের তাপমাত্রা সমান হবে। এখন আদর্শ গ্যাসকে আমরা কি করব, সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত করব, কারণ এটা কিন্তু সমষ্ণ প্রসারণ ছিল এই ধাপটা। এবং প্রসারিত করে আমরা কি করব, প্রক্রিয়া শেষে চাপ ও আয়তনের পরিবর্তন হয় এটা আমরা লক্ষ্য করব, কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তো তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে তাপমাত্রা ধ্রুব থাকবে, যেটা আমাদের কি দেখো এখানে চিত্রে দেখানো হয়েছে বি বিন্দু পর্যন্ত কিন্তু আমাদের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই। তো এই বি রেখা দ্বারা, অর্থাৎ এই যে চিত্রে এই বি রেখা, এই বি রেখা দ্বারা আমাদের কি সমষ্ণ প্রসারণ দেখানো হয়েছে এই বি রেখা দ্বারা। এই বিন্দুতেও যে তাপমাত্রা, বি বিন্দুতেও সে একই তাপমাত্রা বিরাজ করে, শুধুমাত্র আমাদের তাপের পরিবর্তন হয় এবং এখানে আমাদের Q1 পরিমাণ তাপ গৃহীত বা শোষিত হয়, ফলে এন্ট্রপি পরিবর্তনটা আমাদের বৃদ্ধি পায়। এটা হলো আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপের ব্যাখ্যাটা এইভাবে লিখতে হবে চিত্র দিয়ে।
এখন আসলে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের নাম হলো আমাদের বি থেকে সিতে যাবে এই ধাপটা, এবং এটা হলো আমাদের রুদ্রতাপীয় প্রসারণ। আমি চিত্র দেখাচ্ছি যে বি থেকে সিতে যায় এই যে রেখা, এই রেখাটা হলো রুদ্রতাপীয় রেখা। আর এখানে আমাদের যে মূল যে চিত্র যেটা, সেটা হলো বিসি রেখাটা এখানে দেখানো হয়েছে। কারণ এখানে আমাদের কি রুদ্রতাপীয় রেখার ক্ষেত্রে কি হয় না, তাপের আদান প্রদান হয় না। তাপের আদান প্রদান না হলে এন্ট্রপির পরিবর্তন হয় না, এই জন্য বিসি অংশ দেখো সোজা, কোনো এন্ট্রপি পরিবর্তন হয় না এখানে। তো এটাও আমরা একটু ব্যাখ্যা দিই। তো এবার সিলিন্ডারকে আমরা কি করব, তাপ অন্তরক আসনে বসাবো এবং আবদ্ধ গ্যাসকে রুদ্রতাপীয় ভাবে প্রসারিত করতে দিব। এবং এখানে আমাদের কি প্রক্রিয়া শেষে কি হবে, আয়তন ও চাপের পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা পরিবর্তন ঘটে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমাদের কি আহ, এটা একটু বদ্ধ সিস্টেম। তো তাপের পরিবর্তন না হওয়াতে কি হবে না, আমাদের এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই যে বিসি অংশে কোনো এন্ট্রপি পরিবর্তন এখানে দেখানো হয়নি। এখন তৃতীয় ধাপে আসো। তৃতীয় ধাপটা হলো সি থেকে ডিতে ধাপ। এই যে এই অংশটা কিন্তু আমি বলছিলাম সমস্যা। তাহলে যেহেতু সি থেকে ডিতে আস্তে আস্তে আমাদের আয়তনটাকে সংকুচিত করতেছে, জন্য এটার নাম হলো সমস্যা সংকোচন। তাহলে এখানে এই যে সি থেকে ডি, এই সি থেকে ডিতে আসলে আমাদের কি হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়া এবং তাপমাত্রাটা স্থির আছে, এই জন্য কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না এখানে দেখো। তাহলে এখানে আমরা এই কি অংশ মানে কি ব্যাখ্যা, এটা আমরা একটু লিখি যে এবার সিলিন্ডারকে আমরা তাপ গ্রাহকের উপর বসাবো, বসিয়ে আমরা কি করব, গ্যাসের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে আমরা পিস্টন দ্বারা কি করব, গ্যাসের উপর কাজ সম্পাদন করব। ফলে কি হবে, গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু আবদ্ধ গ্যাস বৃদ্ধিপ্রাপ্ত অন্তঃস্থ শক্তির কি তাপ গ্রাহকে বর্জন করে। প্রক্রিয়া শেষে চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ধ্রুব থাকে, যেটা আমাদের সি থেকে ডি তে দেখানো হয়েছে। এই যে চিত্রে সি থেকে ডি দেখানো হয়েছে চিত্রে। চিত্রে হলো এই যে সিডি রেখা, এই সিডি রেখাটা হলো সমস্ত সংকোচন নির্দেশ করছে। অর্থাৎ এই অংশে আমাদের সি থেকে ডি পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না কিন্তু তাপ বর্জিত হয়। ফলে কি হয়, আমাদের যেহেতু তাপ বর্জন করতেছে, অর্থাৎ সিস্টেম থেকে তাপ কমে যাচ্ছে, এই জন্য এন্ট্রপি পরিমাণটা হ্রাস পাচ্ছে। তাহলে তৃতীয় ধাপে এই কথাগুলো লিখতে হবে। এখন আসলে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে আমি এই যেখানে এই চিত্র দেখাই ডি থেকে এই অংশটা কিন্তু আমাদের রুদ্রতাপীয় অংশ, এবং এটা যেহেতু আয়তন কমে যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন। এখানে আমাদের ডি অংশ দ্বারা আমাদের কিন্তু এই ধাপটা দেখানো হয়েছে। তাহলে এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া কিন্তু এন্ট্রপি পরিবর্তনটা হয় না, এই জন্য ডি অংশে কিন্তু এন্ট্রপির কোনো পরিবর্তন দেখানো হয়নি। তো এখন আমরা ব্যাখ্যাটা লিখি এখানে চতুর্থ ধাপে। তো সর্বশেষ প্রক্রিয়া অর্থাৎ শেষ পর্যায়ে আমাদের কি সিলিন্ডারকে পুনরায় তাপ অন্তরক আসনে বসাবো এবং রুদ্রতাপীয় আবদ্ধ গ্যাসের উপর কি চাপ বাড়ানো হয়, ফলে এর আয়তন হ্রাস পায়। তো আবদ্ধ গ্যাসের উপর কি কাজ সম্পাদিত হয়, আর তাপমাত্রা কি হয়, আমাদের পুনরায় উৎস তাপমাত্রা সমান হয় কিন্তু তাপের পরিবর্তন না হয়, কি হয় না, আগের মতো এন্ট্রপি পরিবর্তন হয় না। এই যে এন্ট্রপি পরিবর্তনটা যে হয় না, এটা আমাদের দিয়ে রেখা দ্বারা দেখানো হয়েছে, অর্থাৎ গ্যাসটা আদি অবস্থায় ফিরে আসছে। অতএব আমরা বলতে পারি এই ধাপেও আমাদের কি তাপের পরিবর্তন না হয়, এন্ট্রপিটা অপরিবর্তিত আছে। তো যেহেতু এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, এবার তাই এটা আমরা কি বলতে পারি যে এন্ট্রপি পরিবর্তনটা সর্বদা শূন্য হয়। আর আমরা এটা জানি যে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তনের মানটা সবসময় শূন্য। এটা কেন প্রত্যাগামী প্রক্রিয়া বলবো, কারণ এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার এই বিন্দুতে আসছে, অর্থাৎ যে এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার এই বিন্দুতে আসছে, যেন এটা কিন্তু একটা প্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটা কি হবে, সবসময় শূন্য হবে। এখন আমরা 4 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। 4 নম্বর দেখো, এখানে দুইটা ফিগার দেখানো হয়েছে। প্রথম ফিগারে আমাদের চাপ বনাম আয়তনের লেখচিত্র, এবং দ্বিতীয় ফিগারে আমাদের কি উচ্চতা বনাম ভূমির লেখচিত্র। এখানে আমাদের এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এখানে এ বিন্দু থেকে একটা বস্তুকে 1 নং পথে বি বিন্দুতে নিয়ে আসবো, আবার 2 নং পথে আবার পুনরায় এ বিন্দুতে আনবো। তো আনতে হলে এই প্রথম চিত্রের জন্য এন্ট্রপি পরিবর্তন কত সেটা বের করতে বলছে, এবং দ্বিতীয় চিত্রের জন্য আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান বের করে আমাদের ব্যাখ্যা করতে হবে যে দুইটা পরিবর্তনের উপরেই কি আমাদের এটা পথের উপর নির্ভরশীল। এটা দেখো প্রশ্নটা কি বলছে যে পথের উপর নির্ভর করে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে, অর্থাৎ যে পরিবর্তনটা এ থেকে বি এতে যেতে পথগুলা যে আছে 1 নং পথ 2 নং পথ, হ্যাঁ, এই এই চিত্র এবং এই চিত্রের জন্য এই পথে যেতে আমাদের 1 নং বা 2 নং পথের উপর নির্ভরশীল কিনা সেটা আমরা ব্যাখ্যা করে থাকবো এই প্রশ্নে। তাহলে প্রথম অংশ, প্রথম চিত্রটা নিয়ে আমরা আলোচনা করি। এটা চাপ বনাম আয়তনের লেখচিত্র, এবং এখানে কিন্তু আমাদের এন্ট্রপি পরিবর্তনটা দেখাতে বলছে।
তাহলে যে প্রক্রিয়া আমাদের বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, অর্থাৎ সম্মুখ ও বিপরীতমুখী প্রতিস্তরে কাজ ও তাপের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া বলি। অর্থাৎ দেখো যে এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার যদি আগের অবস্থা ফিরে আসে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো প্রত্যাগামী প্রক্রিয়া। তার মানে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। কিন্তু এখন এটা এন্ট্রপি পরিবর্তনটা কত সেটা আমরা একটু দেখবো এখানে। যে এখানে এক নং একটা মানে একটা বস্তু দেখানো হয়েছে এবং এই যে চিত্র, এই চিত্রটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া নির্দেশ করছে। তো মনে করি একটা বস্তু এক নং পথে এই অবস্থা হতে বি বিন্দুতে পৌঁছলো, অর্থাৎ এই যে প্রথম এই বিন্দু থেকে এক নং পথে বি বিন্দুতে আসলো, পরবর্তীতে বস্তুটি বি অবস্থান থেকে আবার 2 নং পথ অনুসরণ করে আমাদের এই অবস্থানে আসলো। তাহলে এ থেকে বিতে যখন গেল তখন এন্ট্রপি পরিবর্তন, এটাকে আমরা এসি দ্বারা প্রকাশ করলাম। তো এটাকে ধরলাম ds1 প্রথম ক্ষেত্রে, এবং এ থেকে বিতে যেহেতু যাচ্ছে এটা ইন্টিগ্রেশন দিয়ে আমরা লিমিটটা বসলাম a টু b। একই রকম ভাবে বি থেকে যখন এতে আসবে তখন আমাদের এন্ট্রপি পরিবর্তনটা হবে sb ইকুয়াল টু b টু a ds2। এখন যেহেতু প্রক্রিয়াটা কি আমাদের প্রত্যাগামী প্রক্রিয়া, তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া কি হয়, এন্ট্রপি পরিবর্তন সর্বদা শূন্য। তার মানে আমরা লিখতে পারি এই যে দুইটা যে এন্ট্রপি পাওয়া গেছে এই দুইটা এন্ট্রপি যোগফল হলো শূন্য। তাহলে এই দুইটাকে আমরা যোগ করলাম, মানে যে এস এ আর এস বি এর মান বসালাম এখানে ইকুয়াল টু 0। তাহলে এস এ যে এই প্রথম মান, মানে এটাকে আমরা ইকুয়াল টু এই পাশে নিয়ে আসছি, যেটা মাইনাস আসছে। এখন দেখো এই মাইনাসটা হঠাৎ করে উঠে গেছে, এটা কেন উঠে গেছে আমি এখন একটা ব্যাখ্যা দিই। এখানে দেখো এটা একটা মানে ইন্টিগ্রেশনের ধর্ম, এটা একটা প্রপার্টিজ। এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, দেখো এখানে এটা যদি লিমিটটা চেঞ্জ করি, আপারটাকে যে লোয়ারে নিয়ে আসি, দেখো এখানে বিটা কিন্তু আপার লিমিট ছিল, তাহলে এখানে লোয়ারে নিয়ে আসছি। আবার এটা কিন্তু লোয়ার ছিল, এটা আপারে নিয়ে গেছে, তখন কিন্তু একটা মাইনাস চিহ্ন হয়। তাহলে এই যে দেখো এখানে এই মাইনাস চিহ্ন যখন আমরা উঠায় দিব তখন দেখা যায় বি থেকে এ এর পরিবর্তে এ, দেখো এখানে এ থেকে বি হয়ে গেছে। এটা কিন্তু একটু খেয়াল রেখো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এ অবস্থা থেকে বি অবস্থা, অথবা বি অবস্থা থেকে এ অবস্থা, অর্থাৎ এ থেকে বি অথবা বি থেকে এ যেতে হলে আমরা 1 নং পথ বা 2 নং পথ যেটা অনুসরণ করি না কেন, এন্ট্রপি পরিমাণটা আমাদের কি সমান হয়ে গেছে, দেখো যে সমান দেখাচ্ছে। হ্যাঁ, প্রথম পথের জন্য এবং দ্বিতীয় পথের জন্য। তাও এই জন্য আমরা এটা কিন্তু বলতে পারি যে উভয় পথের জন্য এন্ট্রপি পরিবর্তন সমান, তাই বলা যায় কি এটা পথের উপর নির্ভরশীল না। অর্থাৎ তুমি 1 নং পথ ব্যবহার করো বা 2 নং পথ ব্যবহার করো, এন্ট্রপি ফ্যাক্ট না, এন্ট্রপি পরিবর্তনটা সমানই আসবে, এটা কিন্তু ব্যাখ্যা করতে বলছিল। এখন আসো ওই যে দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশটা কিন্তু আমাদের উচ্চতা বনাম ভূমির লেখচিত্র ছিল। এখানেও দুইটা পথ দেখানো হয়েছে, 1 নং পথ 2 নং পথ। তো এটা কিন্তু একটা অভিকর্ষ ক্ষেত্রে দিয়ে ব্যাখ্যা করতে হবে, এই জন্য আমাদের এখানে একটা সংজ্ঞা দিব আমরা প্রথমেই। যে কোনো একটি কণা পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থান যদি ফিরে আসে, তাহলে কণাটার উপর যে কাজের পরিমাণটা কি হয়, শূন্য হয়। এই যে যে বল প্রয়োগ করে কণাটা তার আগের অবস্থা ফিরে আনা হচ্ছে, এই বলটাকে বলা হয় সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স বলা হয়ে থাকে। তো মনে করি কি এম ভরে একটা বস্তু এই যে এ বিন্দু থেকে 1 নং পথে বি বিন্দুতে পৌঁছালো, এবং ফলে এখান থেকে আমাদের কিছু পরিমাণ উলম্ব সরণ হলো, ধরলাম উচ্চতা, এই বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা ধরলাম আমরা এইচ। পরবর্তীতে বস্তুটি কি বি অবস্থান হতে 2 নং পথ অনুসরণ করে আবার এই অবস্থানে ফিরে আসলো, অর্থাৎ বি বিন্দু থেকে এই 2 নং পথ দিয়ে আমাদের আবার এই অবস্থায় ফিরে আসলো। তো এই স্থানান্তরটা যে পথে হোক না কেন অভিকর্ষ বল কাজ করতেছে, এবং এই বলটা কি এমজি, এবং এটা সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, এটা আমরা জানি। তো ধরা যাক অভিকর্ষ বল, যে এই বলটাই হলো এই কাজটা সম্পাদন করছে। তো সুতরাং এটা আমরা বলতে পারি এই বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে কৃত কাজের মান, সেটা আমরা কাজকে আমরা জানি কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এই বিন্দু থেকে যে বি বিন্দু যাওয়া হচ্ছে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে যাওয়া হচ্ছে, এই জন্য একটা মাইনাস চিহ্ন দিলাম, এবং এই কৃত কাজের মানটা হলো এমজিএইচ। একইভাবে বি বিন্দু থেকে এই বিন্দুতে আসতে যে কৃত কাজ সেটাকে আমরা ডব্লিউ টু ধরলাম। এটা যেহেতু অভিকর্ষ বলের দিকে আসতেছে নিচের দিকে, এই জন্য কিন্তু এটা মাইনাস চিহ্ন দেওয়া হয় না, এটা কিন্তু প্লাস। তাহলে এটা ডব্লিউ টু ইকুয়াল টু এমজিএইচ। তাহলে মোট কাজের মানটা আসবে W1 প্লাস W2, মানগুলো বসলাম, দেখো 0 আসছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, কারণ হলো এখানে আমাদের কৃতকাজের মানটা 0 আসছে। তো সুতরাং বলা যায় কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটাও কি আমাদের আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর মানে করে, পথের উপর নির্ভরশীল না। অর্থাৎ এই এ বিন্দু এবং বি বিন্দুর এগুলো অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর অবস্থানের উপর নির্ভর করে না। এটা আমাদের ব্যাখ্যা দিয়ে বলছি এখানে। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যাসাইনমেন্টটা খুবই যত্ন সহকারে লেখার চেষ্টা করবে, এবং কোনো প্রশ্নে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে।